আসসালামু আলাইকুম। আপডেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আপডেট অ্যান্ড স্কুলের পক্ষ থেকে আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি। আজকে আমরা এই অধ্যায়ের একদম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের ম্যাথ আসলে যেন আমরা সমাধান করতে পারি এবং সেই উপযোগী আলোচনাই আজকে করব। তো ভাইয়া প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে হিসাব বিজ্ঞানের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া নিয়ে। হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া হচ্ছে ভাইয়া তিনটি, এবং এই প্রথম প্রক্রিয়াটা হচ্ছে হিসাব বিজ্ঞান লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্তকরণ হচ্ছে ভাইয়া, মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠানে সারাদিন, মনে করো একদম সকাল থেকে নিয়ে সারাদিন যত ঘটনা ঘটে থাকে, এইসব ঘটনা থেকে লেনদেনকে আমাদের চিহ্নিত করে বের করতে হয় এবং এটাকেই বলা হয় লেনদেন শনাক্তকরণ। তারপর হচ্ছে ভাইয়া লেনদেন লিপিবদ্ধকরণ। লেনদেন লিপিবদ্ধকরণ হচ্ছে একটা, মনে করো একটা লেনদেন শনাক্ত করার পরে সেই লেনদেনটাকে আমাদেরকে লিপিবদ্ধকরণ করতে হয়, এই যে জাবেদা, তারপর হচ্ছে খতিয়ান এবং লেনদেন বিশ্লেষণের মাধ্যমে। তারপরে হচ্ছে ভাইয়া লেনদেন তথ্য সরবরাহ। লেনদেনের তথ্য সরবরাহ অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেসব লেনদেন, যেসব ঘটনা সংগঠিত হয়ে থাকে সেই সব তথ্যকে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীতে স্থানান্তর করতে হয়। অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী আর কি আরো অনেক পরে তোমরা জানতে পারবা। আর্থিক অবস্থা বিবরণী তিনটা ধাপ রয়েছে। প্রথম হচ্ছে বিশদ আয় বিবরণী, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী এবং মালিক আর্থিক অবস্থার বিবরণী। এই তিনটা বিবরণীর মধ্যে আমাদেরকে এই সব তথ্যকে সরবরাহ করতে হয়। লেনদেন লিপিবদ্ধকরণের আবার তিনটি প্রক্রিয়া রয়েছে। এই তিনটি প্রক্রিয়ার মধ্যে প্রথম প্রক্রিয়াটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ করা। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল লেনদেন, যেই সকল ঘটনা সংগঠিত হয়ে থাকে, এই সকল লেনদেনকে আমাদের বিশ্লেষণ করতে হয় এবং পরবর্তীতে আরো যে দুইটা প্রক্রিয়া রয়েছে অর্থাৎ জাবেদাভুক্তকরণ এবং খতিয়ান প্রস্তুতকরণ, এই দুইটার মধ্যে আমাদেরকে স্থানান্তর করতে হয়। এবং দ্বিতীয় প্রক্রিয়াটি হচ্ছে ভাইয়া জাবেদাভুক্তকরণ। অর্থাৎ আমাদেরকে এই লেনদেনগুলো বিশ্লেষণ করার পরে জাবেদার মধ্যে ভুক্ত করতে হয়। তারপর হচ্ছে ভাইয়া খতিয়ানে স্থানান্তর। অর্থাৎ এই যে জাবেদা আমরা প্রস্তুত করব, এই জাবেদার থেকে আমাদের প্রতিটা হিসাবের জন্য আলাদা আলাদা করে খতিয়ান হিসাব প্রস্তুত করতে হবে। এটাই হচ্ছে ভাইয়া খতিয়ানে স্থানান্তর। এবং একটা কথা বলে রাখি যে এই খতিয়ান হচ্ছে ভাইয়া একটা হিসাবের, একটা লেনদেনের একদম শেষ আশ্রয়স্থল। মানে একটা লেনদেন মনে করো সর্বশেষ এই খতিয়ানের মধ্যে এসেই স্থানান্তর করা হয়। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা আলোচনা করবো, দেখো ভাইয়া, হিসাব বিজ্ঞানের একটা যে সমীকরণ রয়েছে এই সমীকরণ নিয়ে। হিসাব বিজ্ঞানের এই যে একটা মৌলিক সমীকরণ, এটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায় এবং ওই হচ্ছে মালিকানা সত্ত্ব। এবং এই মৌলিক সমীকরণটাকে আবার বর্ধিত করলে পাওয়া যায় হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস, এই যে মালিকানা সত্ত্ব রয়েছে, এই মালিকানা সত্ত্বর আবার চারটা উপাদান রয়েছে। চারটা উপাদান হচ্ছে ভাইয়া সি, সি মানে হচ্ছে ক্যাপিটাল, এবং সি প্লাস আই, আই মানে হচ্ছে ইনকাম আয়, তারপর হচ্ছে দায় আই, ই হচ্ছে এক্সপেন্স, তারপর হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ড্রয়িং। এখন দেখো ভাইয়া, এই যে এ ইকুয়াল টু অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, এল ইকুয়াল টু লাইবিলিটিস, লাইবিলিটিস মানে হচ্ছে দায়, সি ইকুয়াল টু ক্যাপিটালস, ক্যাপিটালস মানে হচ্ছে মূলধন, আই ইকুয়াল টু ইনকাম, ইনকাম মানে হচ্ছে আয়, ব্যয়, ই ইকুয়াল টু এক্সপেন্স, এক্সপেন্স হচ্ছে ব্যয়, এবং ডি ইকুয়াল টু ড্রয়িংস। ঠিক আছে ভাইয়া। এবং এই যে মালিকানা সত্ত্বের চারটা উপাদান রয়েছে, এই চারটা উপাদানের মধ্যে এই যে মূলধন এবং আয় রয়েছে, এই মূলধন এবং আয় হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণকে বৃদ্ধি করে অর্থাৎ বাড়িয়ে দেয়। এবং এই যে ডি এবং ই এবং ডি এক্সপেন্স এবং ড্রয়িং রয়েছে, এই ব্যয় এবং উত্তোলন মালিকানা সত্ত্বের পরিমাণকে হ্রাস করে অর্থাৎ কমিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো, এদিকে আমরা আরো কিছু বিষয় লিখে রেখেছি, এগুলো আমরা একটু আলোচনা করি। প্রথম হচ্ছে ভাইয়া, ক্রয় করলে ব্যয় হয়। অর্থাৎ একটা ব্যবসার প্রতিষ্ঠানে মনে করো অনেক ধরনের লেনদেন সংগঠিত হয়ে থাকে। এর মধ্যে আমরা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করব তখন আমাদেরকে উৎপাদনের জন্য বিভিন্ন কাঁচামাল ক্রয় করতে হয়, এবং এই কাঁচামাল ক্রয়ের জন্য আমাদের কি হয় ভাইয়া, নগদ অর্থ চলে যায়। অর্থাৎ নগদ অর্থ হচ্ছে ব্যবসার প্রতিষ্ঠানের জন্য সম্পদ, অর্থাৎ সম্পদের পরিমাণ কমে যায়, এবং এটা হচ্ছে ক্রয় করলে ব্যয় হয়। তারপর হচ্ছে ভাইয়া, বিক্রয় করলে আয় হয়। বিক্রয় করলে মনে করো ক্রয়ের মতোই আমরা যখন
এই উৎপাদিত পণ্য বিক্রয় করব, তখন বিক্রয়ের ফলে আমাদের নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে, তার মানে বিক্রয় করলে আয় হবে। তারপরে হচ্ছে ভাইয়া মালিক দিলে মূলধন, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যা কিছু দিবে তা আমাদের মূলধন হিসেবে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ মালিক যাই অনেক কিছুই দিতে পারে, মনে করো মালিক যদি কোনো টাকা পয়সা দেয় অথবা কোনো সম্পদ দিতে পারে অথবা সেবা দিতে পারে, মালিক যাই দিবে আমরা সেটাকে মূলধন নামে লিপিবদ্ধ করব। তারপরে হচ্ছে ভাইয়া মালিক নিলে উত্তোলন, অর্থাৎ মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে যাই কিছু নিবে সেটাকে আমরা উত্তোলন নামে লিপিবদ্ধ করব। এখন ভাইয়া মালিক ব্যবসা থেকে অনেক কিছুই নিতে পারে, যেমন ধরো নগদ টাকা নিতে পারে, সেবা নিতে পারে, পণ্য উত্তোলন করতে পারে, অর্থাৎ মালিক ব্যক্তিগত প্রয়োজনে যা কিছু ব্যবসা থেকে নিয়ে যাবে সেটাকে আমরা উত্তোলন নামে লিখব। তারপর হচ্ছে ভাইয়া দেখো আমরা দেনাদার হতে পাই, অর্থাৎ আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন লেনদেন সংঘটিত হয়, আমাদের বিভিন্ন বাকিতে ক্রয় বিক্রয় করতে হয় এবং বাকিতে ক্রয় করলে আমাদের দেনাদারের সৃষ্টি হয়, এবং দেনাদার হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ, অর্থাৎ চলতি সম্পদ। এই যখন আমরা বাকিতে ক্রয় বিক্রয় করব তখন হচ্ছে আমাদের দেনাদারের সৃষ্টি হবে, অর্থাৎ প্রাপ্য হিসাবে সৃষ্টি হবে। এই দেনাদারের আরেকটি নাম হচ্ছে ভাইয়া প্রাপ্য হিসাব। তারপর হচ্ছে ভাইয়া আমরা পাওনাদারকে দেই, অর্থাৎ বাকিতে ক্রয় করলে যে বিক্রয় করলে যেমন দেনাদারের সৃষ্টি হয়, তেমনি বাকিতে যখন আমরা পণ্যদ্রব্য বিক্রয় করব বা কোনো সম্পদ বিক্রয় করব বা সেবা বাকিতে প্রদান করব, তখন হচ্ছে আমাদের পাওনাদারের সৃষ্টি হবে। পাওনাদার হচ্ছে আমাদের জন্য একটা দায়, এবং এটা হচ্ছে আমাদের চলতি দায়। তারপর হচ্ছে ভাইয়া পণ্য দ্রব্যকে আমরা পণ্য দ্রব্য নামে লিখবো, অর্থাৎ পণ্য দ্রব্য যখন আমরা বিক্রয় অথবা ক্রয় করব তখন আমরা এটাকে পণ্য দ্রব্যের সে নামে পণ্য দ্রব্য নামে লিখতে হবে, আমরা সেটাকে অন্য কোনো নামে লিখতে পারবো না। তারপরে হচ্ছে যেমন দেখো পণ্য ক্রয় 2000 টাকা, এখানে ভাইয়া ক্রয় হিসাব হচ্ছে ডেবিট এবং নগদান হিসাব হচ্ছে ক্রেডিট, অর্থাৎ আমরা এই যে পণ্য ক্রয় করেছি এখানে আমরা পণ্য নামে লিখতে পারবো না, এখানে আমাদেরকে ক্রয় নামে লিখতে হবে। পণ্য হিসাব বিজ্ঞানে পণ্যকে পণ্য নামে লেখা হয় না, হিসাব বিজ্ঞানে পণ্যকে ক্রয় নামে অন্তর্ভুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে সম্পদকে আমরা সবসময় সম্পদ নামে লিখবো, অর্থাৎ সম্পদকে আমরা অন্য কোনো নামে লিখতে পারবো না। যেমন ধরো এখানে আমরা পণ্য ক্রয় করেছি তাই ক্রয় নামে লিখছি, কিন্তু আমরা যখন সম্পদ ক্রয় করব তখন আমরা সম্পদকে আর ক্রয় নামে লিখতে পারবো না। যেমন আমরা যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে আমাদেরকে আসবাবপত্র নামেই লিখতে হবে, আমরা এটাকে ক্রয় নামে লিখতে পারবো না, তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। যেমন দেখো এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আসবাবপত্র ক্রয় 2000 টাকা। আসবাবপত্র ক্রয় করার ফলে আমাদের আসবাবপত্র অর্থাৎ সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাই আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে, এবং এই যে নগদ আমরা আসবাবপত্র ক্রয় করার ফলে যে নগদ টাকা চলে গেছে প্রতিষ্ঠান থেকে, এর জন্য নগদান হিসাব ক্রেডিট হয়েছে, এবং এই নগদ হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ। তো আশা করি এইটুকু বিষয় বুঝতে পেরেছো। এখন আমরা এরপর আরো একটু কিছু বিষয় আলোচনা করবো, এগুলো মুছে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। এখন তোমরা যদি কেউ এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে, অথবা যদি তোমরা নোট করে নাও তাহলেও তোমাদের অনেক উপকার হবে। আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও। আমি তোমাদেরকে পরবর্তী বিষয়গুলো জানা দরকার সেগুলো বুঝিয়ে দিব। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে লেনদেন নিয়ে। লেনদেন কি? লেনদেন হচ্ছে আর্থিক অবস্থা প্রভাবিত করে এমন অর্থনৈতিক বা আর্থিক ঘটনাকে লেনদেন বলে। তো আর্থিক ঘটনা বলতে ভাইয়া মনে করো একটা প্রতিষ্ঠানে বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠি এবং সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সারাদিন যত কাজকর্ম করি, বা একটা প্রতিষ্ঠানে সকাল থেকে সারাদিন পর্যন্ত বা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের ঘটনা তৈরি হয়ে থাকে এগুলোকে ভাইয়া ঘটনা বলে, কিন্তু এগুলো লেনদেন নয়। এখন লেনদেন তখনই হবে যখন এটা একটা ঘটনার ফলে আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিমাণ হয় বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। তো একটা প্রতিষ্ঠানে যখন মনে করো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে তখনই আমরা সেটাকে লেনদেন বলবো। যেমন ধরো প্রতিষ্ঠানে মনে করো যদি পণ্যদ্রব্য ক্রয় করে অথবা বিক্রয় করে, বা কোনো সম্পদ ক্রয় করা হলো, সম্পদ বিক্রয় করা হলো, এমন ঘটনাকে আমরা লেনদেন বলবো। যেমন আমরা যদি মনে করো আমরা একটা দোকান থেকে 5 টাকা দিয়ে কলম কিনে নিয়ে আসলাম। তো এই 5 টাকা দিয়ে যে আমরা কলম কিনে নিয়ে আসলাম এর ফলে কি হলো, এর ফলে আমাদের থেকে নগদ অর্থ চলে গেল, তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারবো। কিন্তু আমরা যদি মনে করো দোকানে গিয়ে কলম না কিনে ঘুরে চলে আসি তাহলে কিন্তু এটা একটা ঘটনা, কিন্তু লেনদেন নয়। একটা বিষয় ভাইয়া মনে রাখবা যে সকল লেনদেনই হচ্ছে ঘটনা, কিন্তু
সকল ঘটনা লেনদেন নয়। আমরা লেনদেন তখনই বলতে পারবো যখন তার ফলে প্রতিষ্ঠানের বা আমাদের আর্থিক অবস্থা হয় বাড়বে অথবা কমবে। তো আর্থিক যে লেনদেন রয়েছে, লেনদেনের ৩টা বৈশিষ্ট্য রয়েছে। যেমন দেখো, অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ আমরা যেটাকে লেনদেন বলবো সেই ঘটনাটাকে অবশ্যই আর্থিক মূল্য দিয়ে পরিমাপ করা যেতে হবে। যেমন আমরা একটু আগে বললাম যে আমরা দোকানে গিয়ে যদি ঘুরে চলে আসি তাহলে এটা লেনদেন হবে না। কারণ আমরা এর ফলে কোনো আমাদের থেকে আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয়নি বা আমরা কোনো নগদ অর্থ প্রদান করিনি। কিন্তু যদি কলম ক্রয় করি তাহলে দেখো আমাদের কাছে কলম আসতেছে কিন্তু আমাদের পকেট থেকে নগদ অর্থ চলে যাচ্ছে। তাহলেই কেবলমাত্র এটা আমাদের লেনদেনে পরিণত হবে। তারপর হচ্ছে ভাইয়া আর্থিক অবস্থা প্রভাবিত করবে। অর্থাৎ আর্থিক অবস্থা বলতে আর্থিক অবস্থা ৩টা যে উপাদান রয়েছে, সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব, এই ৩টা উপাদানকে যখন একটা লেনদেন প্রভাবিত করবে বা এই ৩টা উপাদানের যেকোনো একটা উপাদানকেও যদি প্রভাবিত করে তাহলে আমরা সেটাকে লেনদেন বলতে পারবো। তারপর হচ্ছে কমপক্ষে ২টি পক্ষ জড়িত থাকবে। কমপক্ষে ২টি পক্ষ জড়িত থাকবে বলতে ভাইয়া মনে করো একটা লেনদেন সংঘটিত হওয়ার জন্য ২টি পক্ষর প্রয়োজন। যেমন আমি যে কলম ক্রয় করলাম, আমি একটা পক্ষ এবং আমি যে দোকানি থেকে ক্রয় করলাম সেই দোকানি হচ্ছে আরেকটা পক্ষ। কিন্তু আমি যদি কলমটা ক্রয় না করতাম দোকানির কাছ থেকে তাহলে কিন্তু এটা লেনদেন হতো না। কারণ আমি এক পক্ষ দ্বারা কখনো লেনদেন হয় না। লেনদেন হতে হলে অবশ্যই ২টি পক্ষ থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো তারপরে আমরা আলোচনা করবো হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে। আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাবের শ্রেণী বিভাগ হচ্ছে ৫ প্রকার। যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এবং এই যে মালিকানা সত্ত্ব রয়েছে ভাইয়া, এই মালিকানা সত্ত্বের আবার ৪টা উপাদান রয়েছে। এই ৪টা উপাদান আমরা আগে আলোচনা করেছি: মূলধন, আয়, ব্যয় এবং হচ্ছে উত্তোলন। তো ভাইয়া আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা আলোচনা করবো হচ্ছে এই যে ৫ প্রকার হিসাব রয়েছে, এখন এই ৫ প্রকার হিসাব তুমি চিনবে কি করে? এই চেনার জন্য আমরা কিছু উদাহরণ দিয়ে রেখেছি। এগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই অবশ্যই তোমরা এইসব সমাধান করতে পারবে। যেমন দেখো, সম্পদ। সম্পদ হচ্ছে হাতে নগদ। নগদ অর্থ হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ। তারপর হচ্ছে হাতে নগদ। এই নগদ আর হাতে নগদ হচ্ছে একই কথা। তারপর হচ্ছে ব্যাংক জমা অথবা উদ্বৃত্ত। মনে করো আমরা যদি ব্যাংকে টাকা জমা রাখি সেটা আমাদের জন্য একটা সম্পদ এবং এই ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে একই কথা। তারপরে দেখো, দেনাদার। দেনাদার হচ্ছে আমাদের জন্য একটা চলতি সম্পদ। এই দেনাদার তখন তৈরি হয় যখন আমরা বাকিতে কোনো সেবা প্রদান করি অথবা বাকিতে পণ্যদ্রব্য বিক্রয় করব, তখন আমাদের দেনাদার সৃষ্টি হবে এবং এটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। তারপরে দেখো, যন্ত্রপাতি, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, দালান কোঠা, এগুলো আমাদের জন্য কি সম্পদ। যন্ত্রপাতি হচ্ছে আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব, ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের জন্য আমাদের অবশ্যই কি প্রয়োজন? যন্ত্রপাতির প্রয়োজন। যন্ত্রপাতি ছাড়া আমরা উৎপাদন বা অন্য কোনো কাজ করতে পারবো না। তারপরে হচ্ছে ভাইয়া আসবাবপত্র। আসবাবপত্র আমাদের জন্য একটা প্রয়োজনীয় উপাদান। তারপরে দেখো, অফিস সাপ্লাইজ। সকল প্রাপ্যসমূহ বলতে হচ্ছে ভাইয়া তুমি যে কোনো লেনদেনের সাথে যদি প্রাপ্য কথাটা লেখা দেখো তাহলে অবশ্যই সেটাকে চলতি সম্পদ হিসেবে ধরে নিবা। প্রাপ্য মানে হচ্ছে আমরা পাবো, এখনো পাইনি, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। তারপর হচ্ছে ভূমি অথবা জমি। তারপর দেখো, দায়। দায় হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার ঋণ, ব্যাংক ঋণ এবং সকল প্রদেয়সমূহ। এখন হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত মানে কি? ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে, মনে করো ব্যাংকে আমরা ৫০,০০০ টাকা জমা রাখলাম। এখন ব্যাংক থেকে আমরা যখন ওই টাকাটা উত্তোলন করতে যাব, আমরা ৫০,০০০ টাকা যখন উত্তোলন করবো ওটা ব্যাংক জমাতিরিক্ত হবে না। কিন্তু আমরা যখন ৫০,০০০-এর থেকে বেশি উত্তোলন করে নিয়ে আসবো, মনে করো আমাদের ব্যাংকে ৫০,০০০ আছে কিন্তু আমরা ৬০,০০০ টাকা উত্তোলন করে নিয়ে আসলাম, এই যে ১০,০০০ টাকা বেশি উত্তোলন করলাম, এটাই হচ্ছে ভাই আমাদের জন্য ব্যাংক জমাতিরিক্ত এবং এটা হচ্ছে আমাদের জন্য চলতি দায়। তারপর হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে পাওনাদার। পাওনাদার হচ্ছে আমরা ওই যে দেনাদারের বিপরীত। আমরা যখন বাকিতে পণ্যদ্রব্য ক্রয় করব অথবা বাকিতে সেবা গ্রহণ করব তখন সেটাকে বলবো হচ্ছে আমরা পাওনাদার। পাওনাদার মানে হচ্ছে আমরা পাওনাদারের কাছে দায়বদ্ধ। অর্থাৎ যখন আমরা বাকিতে পণ্য ক্রয় করলাম তখন আমরা কি যার কাছে বাকিতে ক্রয় করলাম, আমরা কি নগদ অর্থে ক্রয় করেছি? না, আমরা নগদ অর্থে ক্রয় করিনি। তার ফলে এটা আমাদের জন্য কি একটা দায়বদ্ধ হয়ে রইলাম আমরা তার কাছে। তারপর হচ্ছে ঋণ অথবা ব্যাংক ঋণ। অর্থাৎ এরা বুঝতেই পারছো, ঋণ বলতে আমরা যখন কোনো ঋণ গ্রহণ করব অথবা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করব। তারপর হচ্ছে সকল প্রদায়সমূহ। সকল প্রদায়সমূহ হচ্ছে ভাইয়া যখন আমরা মনে করো এই প্রদায় কথাটা তুমি যে কোনো লেনদেনের সাথে যখন দেখবা বুঝে নিবা সেটা হচ্ছে আমাদের জন্য চলতি দায়। এই প্রদায় হচ্ছে আমরা যখন ওই যে বাকিতে ক্রয় অথবা বাকিতে সেবা গ্রহণ করব
অর্থাৎ এটা হচ্ছে এই প্রদায় আর হচ্ছে এই যে পাওনাদার, এই কথাটা একই কথা। তবে পাওনাদার হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়, আর প্রদায় হচ্ছে তুমি যে কোনো লেনদেনের সাথে এটা থাকতে পারে। যে কোনো লেনদেনে যদি মনে করো প্রদায় নোট, প্রদায় বিল অথবা প্রদায় অর্থ, প্রদায় পাওনাদার এরকম যদি কোনো লেনদেন দেখো, তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য চলতি কি চলতি দায়। তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। এই চারটা হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান। এখন এই চারটার মধ্যে মূলধন আর এই যে আয় রয়েছে, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণকে বৃদ্ধি করে, এবং এই ব্যয় আর উত্তোলন রয়েছে, এটা হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করে, অর্থাৎ মালিকের যে সত্ত্বাধিকার রয়েছে এটার পরিমাণকে কমিয়ে দেয়। এবং একটা জিনিস মনে রাখবা যে প্রতিষ্ঠান এবং মালিক কখনোই এক হতে পারে না। প্রতিষ্ঠান এবং মালিক হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমরা যেহেতু হিসাব বিজ্ঞান পড়ছি, তোমাকে সবসময় নিজেকে প্রতিষ্ঠানের হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট মনে করতে হবে। কারণ তুমি যদি নিজেকে মালিক মনে করো তাহলে কিন্তু হবে না, কারণ মালিক আর প্রতিষ্ঠান হচ্ছে একদম ভিন্ন বিষয়। এবং তুমি নিজেকে তোমাকে সবসময় হিসাব বিজ্ঞানের যে হিসাব রক্ষক রয়েছে, একটা প্রতিষ্ঠানের যে হিসাব রক্ষক থাকে যিনি সকল হিসাব রাখেন, তুমি নিজেকে সেটা মনে করবে, তাহলে তোমার জন্য অঙ্ক করা খুবই সবই সুবিধা বা সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে আয়। ভাইয়া আয় হচ্ছে বিক্রয়, আমরা যখন কোনো কিছু বিক্রয় করবো বিক্রয়ের ফলে আয় হয়। তারপর হচ্ছে সেবা, যখন আমরা সেবা প্রদান করবো সেবার প্রদানের ফলে আয় হয়। তারপর হচ্ছে কমিশন প্রাপ্তি। এই যে প্রাপ্তি, এই প্রাপ্তি কথাটা তুমি যে কোনো লেনদেনের সাথে দেখবে, মনে করবে এটা হচ্ছে আমাদের জন্য কি আয়। তারপর হচ্ছে বাট্টা প্রাপ্তি। এই যে সকল প্রাপ্তি সময়, অর্থাৎ যে কোনো লেনদেনের সাথে প্রাপ্তি কথাটা লেখা থাকলেই সেটা আমাদের জন্য কি আয়। তারপর হচ্ছে ভাইয়া বিনিয়োগের সুদ। আমরা যখন কোথাও বিনিয়োগ করব, অর্থ বিনিয়োগ করব, তাহলে সেখান থেকে যে আমাদের অবশ্যই সুদ দিবে, সেই সুদটা হচ্ছে আমাদের জন্য আয়। এবং এই বিনিয়োগ হচ্ছে আমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ, মনে রাখবে। তারপর হচ্ছে ব্যয়। ব্যয়ের মধ্যে হচ্ছে বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মণিহারি, ঋণের সুদ, সকল প্রদত্ত সমূহ, অর্থাৎ বেতন, আমরা যখন প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মচারীদের বেতন দিব সেটা আমাদের জন্য ব্যয়। বা আমরা যখন প্রতিষ্ঠান যে ভাড়া নিব, প্রতিষ্ঠান তো অবশ্যই আমরা ভাড়ায় পরিচালনা করব, সেই প্রতিষ্ঠানের ভাড়া বা গাড়ি ভাড়া এসব হচ্ছে আমাদের জন্য ব্যয়। তারপর হচ্ছে ভাইয়া এই যে বিজ্ঞাপন, আমরা যখন আমাদের পণ্যের জন্য কোনো বিজ্ঞাপন দিব বা প্রচার প্রচারণা করব, সেটাও আমাদের জন্য একটি ব্যয়। তারপর হচ্ছে মণিহারি। মণিহারি হচ্ছে ভাইয়া, যেমন ধরো একটা প্রতিষ্ঠানের জন্য সাধারণ যেসব জিনিসপত্র প্রয়োজন হয়, যেমন কাগজ, কলম, খাতা, তারপর হচ্ছে কালি, মার্কার, এইসব বিষয়গুলো হচ্ছে মণিহারি, মনে রাখবে। তারপর হচ্ছে ভাইয়া ঋণের সুদ। আমরা যখন কোথাও থেকে ব্যাংক থেকে অথবা অন্য কোনো খাত থেকে ঋণ গ্রহণ করব, এই ঋণ গ্রহণ করার ফলে তাদেরকে অবশ্যই সুদ প্রদান করতে হবে, এই সুদটাই হচ্ছে ভাইয়া ঋণের সুদ। তারপর হচ্ছে ভাইয়া সকল প্রদত্ত সমূহ, অর্থাৎ এই যে প্রদত্ত কথাটা রয়েছে, এই প্রদত্ত কথাটা তুমি যে কোনো লেনদেনের সাথে দেখবে, অবশ্যই সেটাকে ব্যয় ধরবে। প্রদত্ত মানে হচ্ছে আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে ভাইয়া আসলে। তারপর আসো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের মধ্যে রয়েছে সকল বৈদ্যুতিক সরঞ্জাম, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মধ্যে যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সেগুলো সবই হচ্ছে কি ভাইয়া অফিস সরঞ্জাম। যেমন দেখো কম্পিউটার, এসি, ফ্রিজ, টিভি, তারপর এরকম আরো মনে করো, তারপরে যে ফটোকপি মেশিন, স্টেশনারি যেসব আরো বিষয় রয়েছে, এগুলো হচ্ছে ভাই আমাদের জন্য অফিস সরঞ্জাম। তারপরে রয়েছে সাপ্লাই। সাপ্লাই হচ্ছে ভাই যে ঘড়ি, তারপর হচ্ছে ক্যালকুলেটর, স্টাপলার, এগুলো হচ্ছে আমাদের জন্য কি অফিস সাপ্লাই। এটাও আমাদের জন্য একটা সম্পদ, এটা আমাদের চলতি সম্পদ। যে অফিস সরঞ্জাম আমাদের জন্য চল স্থায়ী, এরা হচ্ছে ভাইয়া আমাদের স্থায়ী সম্পদ, চলতি অফিস সরঞ্জাম। আর অফিস সাপ্লাইসটা হচ্ছে ভাইয়া চলতি সম্পদ। এবং হচ্ছে বকেয়া ব্যয়। এই অগ্রিম আয় যেটা রয়েছে, অগ্রিম আয় হচ্ছে আমাদের জন্য চলতি দায়, এবং হচ্ছে বকেয়া যে আয় রয়েছে এটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। অগ্রিম ব্যয় হচ্ছে চলতি দায়, এবং অগ্রিম ব্যয় হচ্ছে চলতি সম্পদ, আর অগ্রিম ব্যয় হচ্ছে বকেয়া ব্যয় হচ্ছে চলতি দায়। তো একটা একটা করে আমরা আলোচনা করি। অগ্রিম আয়। অগ্রিম আয় হচ্ছে ভাইয়া, মনে করো আমরা অগ্রিম আয় বলতে অনুপার্জিত আয় বোঝায়। অগ্রিম আয়ের আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয়। মনে করো আমরা কোথাও সেবা প্রদান করব কিন্তু করিনি, সেবা প্রদান করার পূর্বে আমরা তার থেকে অর্থ গ্রহণ করেছি, অথবা কোনো কিছু বিক্রয়ের করব কিন্তু করিনি, বিক্রয়ের পূর্বে আমরা অর্থ গ্রহণ করেছি, তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য কি অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এবং এটা হচ্ছে আমাদের জন্য কি চলতি দায়, আমরা তার কাছে দায়বদ্ধ থাকবো। আর তারপরে দেখো ভাইয়া বকেয়া আয়। বকেয়া আয় মানে হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ, অর্থাৎ আয়ের বকেয়া। আয় বকেয়া বলতে বোঝায় আমরা কোথাও সেবা প্রদান করেছি কিন্তু টাকা এখনো পাই নাই, টাকা পাবো কিন্তু পাই নাই, এটাই হচ্ছে ভাইয়া বকেয়া আয় বা আয়ের বকেয়া। তারপর হচ্ছে ভাইয়া দেখো অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় হচ্ছে ভাইয়া, মনে করো ব্যয়ের অগ্রিম, আমরা যখন কোনো ব্যয় আমরা অগ্রিম প্রদান করব,
সেটা হচ্ছে অগ্রিম ব্যয়। মনে করো ব্যয় অগ্রিম মানে হচ্ছে ব্যয়ের অগ্রিম। অর্থাৎ আমরা মনে করো কোথাও থেকে সেবা গ্রহণ করব কিন্তু সেবা এখনো পাই নাই। সেবা আমরা তারা আমাদেরকে সেবা প্রদান করবে এটা প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এখন আমরা সেবা পাই নাই কিন্তু টাকাটা আমরা অগ্রিম প্রদান করে ফেলেছি। মানে অগ্রিম আমরা ব্যয় দিয়ে দিচ্ছি কিন্তু এখনো সেবা পাই নাই সেটাই হচ্ছে ভাই অগ্রিম ব্যয়। আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় হচ্ছে ভাই আমাদের জন্য একটা দায়। বকেয়া ব্যয় হচ্ছে চলতি দায়। অর্থাৎ আমরা কোথাও থেকে সেবা গ্রহণ করেছি কিন্তু টাকাটা এখনো দেই নাই। টাকাটা আমাদের কাছে বকেয়া রয়েছে। এটাই হচ্ছে ভাইয়া বকেয়া ব্যয়। তো আশা করি যে ভাই তোমরা একটা জিনিস মনে রাখতে পারো এর মধ্যে এই যে ২ টা জিনিস আছে চলতি সম্পদ এবং ২ টা হচ্ছে চলতি দায়। এই যে অগ্রিম আয় আর হচ্ছে অগ্রিম ব্যয়। এই অগ্রিম আয় আর অগ্রিম আয় আর হচ্ছে বকেয়া ব্যয়। এই ২ টা জিনিস হচ্ছে ভাইয়া আমাদের জন্য চলতি সম্পদ। এটা মনে রাখতে পারো এই যে শেষের ১ম অক্ষর আর এই ১ম অক্ষর ২ টা শব্দের যে ১ম অক্ষর রয়েছে এই ২ টার মধ্যে মিল রয়েছে তার মানে এই ২ টা হচ্ছে এটা হচ্ছে ভাইয়া চলতি সম ব্যয় চলতি দায়। এটা হচ্ছে ভাইয়া চলতি দায়। আর এই যে ব্যয়ের বকেয়া ব্যয় অর্থাৎ ব্যয়ের বকেয়া এই যে প্রথম শব্দের ১ম অক্ষর এবং দ্বিতীয় শব্দের ১ম অক্ষর মিল রয়েছে তার মানে এই ২ টা হচ্ছে ভাইয়া চলতি দায়। অর্থাৎ মিল থাকলে যদি ১ম শব্দের এই ১ম অক্ষর আর দ্বিতীয় শব্দের ১ম অক্ষর মিল থাকে এই ২ টা হচ্ছে চলতি দায়। আর হচ্ছে যদি মিল না থাকে এই দেখো অগ্রিম ব্যয়, বকেয়া আয়। এই ২ টা হচ্ছে চলতি সম্পদ। কিন্তু এই ২ টার মধ্যে কিন্তু মিল নেই। যদি মিল না থাকে তাহলে হচ্ছে ভাইয়া চলতি সম্পদ। আর যদি শব্দের ১ম অক্ষরে মিল থাকে তাহলে হচ্ছে ভাইয়া চলতি দায়। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমি আরেকবার তোমাদেরকে একটু সামারি করে দেই। সেটা হচ্ছে ভাইয়া এই যে লেনদেন আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে সম্পদ কোনগুলো এইগুলো আমরা আলোচনা করেছি এবং সমন্বয়গুলো। এখন এই বিষয়গুলো তোমরা যদি মাথায় বা মনে রাখতে পারো অবশ্যই নোট করে রাখবে। কারণ এইটা নোট করে রাখলে তোমাদের সবসময় কাজে লাগবে। আর যদি এগুলো মাথায় রাখতে পারো অবশ্যই তুমি এই চ্যাপ্টারের ম্যাথ সলিউশন করতে পারবে এতে কোনো সন্দেহ নেই। এবং এরপরেও আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে তোমার সেই বন্ধুর কাছে শেয়ার করে দাও যার প্রয়োজন তুমি মনে করো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।